যত দেরি হবে নির্বাচন হতে, ফ্যাসিবাদী শক্তি এই সরকারকে তত অস্থিতিশীল করার অপচেষ্টা করবে। যে মুজিবনগরের নামে এত কান্না শেখ হাসিনার, সেই মুজিবনগরে হাসপাতালটাও করেছেন বেগম খালেদা জিয়া। মুনেরেসা রানী উনার তত্ত্বাবধানে মেহেরপুরে প্রথম ক্যাসিনো যে জুয়া, সেই জুয়ার দারুণভাবে ছড়াই গেল। জিরো টলারেন্স এই ব্যাপারে। বিএনপির কে ভোট দিলে বিএনপি মাদক, এবং এই প্রশ্নে জিরো টলারেন্স। এখানে কোনো মতেই কাউকে ছাড় দেয়া হবে না। প্রিয় মেহেরপুরবাসী, আগামী নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেহেরপুরের দায়িত্বভার নিশ্চয় তুলে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালবেলার প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, আমি তো সকলকে আমার বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে এই সংবাদ পরিবেশনে যেসব শ্রোতা পাঠক দেখবেন, আমি তাদেরও জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রকৃত অর্থে বিএনপির সাথে আমার সম্পর্ক 98 সালে। আপনি জানেন কি না, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সাথে বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজনীতি করতেন, এবং উনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন 78 সালে। যদিও আমি একটি ভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে ছিলাম, ওনার মৃত্যুর পর আমি বিএনপিতে অংশগ্রহণ করি বা বিএনপিতে যোগদান করি। তার মূল কারণ হলো যে বিএনপি একমাত্র সংগঠন, বিএনপি একমাত্র দল যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির একমাত্র আশ্রয়স্থল। সেই বিবেচনায় আমরা যেহেতু জনগণের পক্ষের শক্তি, জনগণের সাথে থাকতে চাই, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, স্বাভাবিকভাবেই বিএনপিতে যোগদান করার ক্ষেত্রে এই বিবেচনাগুলি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি 5ই আগস্টের পূর্ববর্তী দু একটা কথা একটু বলে রাখতে চাই। এই কারণে বিএনপির অবস্থান কিন্তু অত্যন্ত স্পষ্ট। আমাদের নেতা, বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে একটি কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলেছিলেন, দলের চেয়েও দেশ বড়, দলের চেয়েও দেশ বড়। ঠিকই তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী, এশিয়া মহাদেশের নিপীড়িত জনতার কণ্ঠস্বর বেগম খালেদা জিয়া কিন্তু একটা কথা বলেছেন, যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমরা সবাই বাংলাদেশ। ঠিক একই ধারাবাহিকতায় 5ই আগস্টের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। দেখেন, অদ্ভুতভাবে বিদেশে আমাদের প্রভু নেই, দলের চেয়েও দেশ বড়, সবার আগে বাংলাদেশ, এই তিনটি কথাকে যদি আপনি সাজান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন বিএনপি তার আদর্শিক জায়গা থেকে, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই জায়গা থেকে বিএনপি কিন্তু এক পা সরে যায় না। তার মানেই হলো যে বিএনপি স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকার যে রাজনৈতিক সংগ্রাম তারা 17 বছর করেছে। 5ই আগস্টের পর একটি মুক্ত যে পরিবেশ, আমরা বলি না সেটা সম্পূর্ণ মুক্ত পরিবেশ, সেই মুক্ত পরিবেশে বিএনপি কিন্তু সর্বপ্রথম বলেছে সবার আগে বাংলাদেশ। মানে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার সম্পত্তি রক্ষার স্বার্থে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়ে বিএনপি বলেছে সবার উপরে বাংলাদেশ। এটি কিন্তু আমাদের মূল ফিলোসফি। এই জায়গা থেকে আমরা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই। আপনি বিএনপির কোন্দল, বিভক্তি এসব কথা বলছেন, আমি কিন্তু তার সেই সাথে একটি কথা আবার যোগ করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন, বিএনপি ক্ষমতায় যাবে কিনা জনগণ ঠিক করবে, আমরা শুধু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তার মানে হলো বিএনপির মূল দৃষ্টিভঙ্গি হলো
জনগণ যাতে নিরপেক্ষভাবে নিরাপদে তার ভোটের অধিকার 17 বছর পর এই রক্তাক্ত জুলাইয়ের পর মানুষ যাতে প্রয়োগ করতে পারে, এবং সেই ভোটের মধ্যে দিয়ে ঠিক হবে কারা ক্ষমতায় যাবে। হ্যাঁ, একটা বড় দল হিসাবে দলের মধ্যে কিছু ভিন্ন মত, কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু জনগণের প্রশ্নে আমাদের দৃষ্টিভঙ্গি একটাই, যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করো। এবং সেই ভোটের অধিকারের প্রশ্নে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে 3টি বিষয়কে সামনে এনেছি। সেটা হলো প্রথমত সংস্কার, দ্বিতীয়ত দ্রুত নির্বাচন, তৃতীয়ত এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রকে যত দ্রুত সম্ভব জনগণের হাতে ফেরত দিতে হবে। আমরা প্রথমেতেই বলে রাখি যে আমাদের দল এর আগে 3 বার রাষ্ট্র শাসন করেছে, এবং সেইটার সময় কিন্তু রাতে ভোট হয়নি, দিনে ভোট হয়েছে, এবং আন্তর্জাতিকভাবে সেই ভোট স্বীকৃতি লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসাবে। তার মানে বিএনপি ভোটের রাজনীতিতে অত্যন্ত নিরপেক্ষতার ক্ষেত্রে এবং তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে জনগণের ভোটের উপরে নির্ভর করে কিন্তু 3 বার রাষ্ট্র ক্ষমতায় গেছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের আমলে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম শুরু করেছিল, তারও কিন্তু মূল লক্ষ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তার কারণ আমরা মনে করি ফ্যাসিবাদকে রুখতে হলে গণতন্ত্র বিনির্মাণ ছাড়া সম্ভব না, আর গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো জনগণের ভোটের অধিকার। আমরা নিশ্চিত যে প্রকৃত অর্থে ভোট হলে মানুষ তার প্রিয় সংগঠনকে অবশ্যই ভোট দেবে। আমরা মনে করি যে সেই ক্ষেত্রে বিএনপিকে যারা ভয় পায়, বিএনপির মতন এই জনপ্রিয় সংগঠনকে শেখ হাসিনা যেভাবে নির্বাচনের বাইরে রাখার জন্যে আধিপত্যবাদ ভারতের তাবেদার শক্তি হিসাবে বারবার একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছিল, আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী, কতিপয় মানুষ বিএনপির এই জনপ্রিয়তাকে ভীত হয়ে বিএনপি সম্পর্কে অপপ্রচার, প্রোপাগান্ডার মধ্যে দিয়ে, আমাদের নেতৃত্ব সম্পর্কে প্রচার অপপ্রচারের মধ্যে দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, এবং একটি ভালো নির্বাচন যেটা এই রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ প্রত্যাশা করে, সেই নির্বাচন থেকে তারা বেরিয়ে যেতে চায়। বিএনপি রাজপথে ছিল, আমরা বলি, আরও বলি যে আরও সংগ্রাম লাগলে বিএনপি রাজপথে থাকবে। কারণ একটি গণতান্ত্রিক নির্বাচন মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করা ছাড়া বিএনপির এই মুহূর্তে অন্য কোনো চিন্তা বিএনপির মধ্যে নাই। তার কারণ এটাই জনগণের প্রত্যাশা। আমি বলি যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এই সরকার কিন্তু জনগণের রক্তের এবং স্বপ্নের ফসল। আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। তার কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যে সরকার প্রতিষ্ঠা লাভ করেছে ছাত্র জনতা শ্রমজীবী মানুষের রক্তে, সেই সরকার ব্যর্থ হোক এটা চাই না। কিন্তু সরকারকে বুঝতে হবে দীর্ঘ 17 বছরের সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল একটি নতুন রাষ্ট্র, জনগণের রাষ্ট্র পুনর্গঠন, গণতান্ত্রিক একটি সমাজ নির্মাণ এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এবং বলতে চাই একটি শান্তিপূর্ণ পরিবেশে, যদিও আমরা মনে করি যে এখনও কিন্তু সরকার তার নিরাপত্তা বাহিনীকে এখনও ঢেলে সাজানোর যে প্রশ্ন, তার কারণ হলো সচিবালয় থেকে শুরু করে একেবারে উপজেলা কর্মকর্তা পর্যন্ত এখনও কিন্তু তাদের মধ্যে সেই অপশক্তি দোসররা আছে যারা, এবং শুধু তাই নয়, আওয়ামী লীগের হাতে অজস্র কালো টাকার মালিক তারা আছে দেশের ভিতরে, তাই তো? তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের বিচারের আওতায় এনে একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কিন্তু করতে হবে। আপনি দেখেন সংস্কার নিয়ে যত কথা আমরা বলছি, অপশক্তিকে রুখার প্রশ্নে সরকারের আরও দ্রুত বেশি বেশি করে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যাতে এই সমাজ রাষ্ট্রের ভিতরে এই কালো টাকা লুটেরাদের শক্তি কমে যায়। শুধু তাই নয়,
প্রশাসনের মধ্যে যারা ঘাপটি মেরে আছে সেই শক্তিকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রশাসনের জায়গা থেকে সরাই দেয়া, যেটা কিন্তু 5ই রক্তাক্ত জুলাইয়ের মূল স্পিড, 17 বছরের সংগ্রামের মূল ধারণা, এবং এইটাই জনগণ কিন্তু প্রত্যাশা করে। সেক্ষেত্রে আমি নিশ্চয়ই বিশ্বাস করি সরকার যদি দৃঢ়তার সাথে এই পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে। নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে কোনো বাধা আসলে বিএনপি তা অবশ্যই রাজনৈতিকভাবে প্রতিহত করবে। দেখুন, আমি নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটা কিন্তু দলীয় সিদ্ধান্ত, এবং আরেকটি জায়গা হলো জনগণ কাকে নির্বাচনে দেখতে চায় বিএনপির পক্ষ থেকে। তার মানে দুটো বিষয় সম্পৃক্ত। একটা হলো মানুষের আকাঙ্ক্ষা অনুসারে প্রার্থী নির্বাচিত করা এবং দল তাকে মনোনয়ন দেবে, সেই নির্বাচন করবে। সেক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া যখন শুরু হবে তখন নিশ্চয়ই দল এগুলি ভাববে। তবে সরকার যেহেতু বলেছেন, সরকার না, সরকারের সাথে সম্পৃক্ত যারা দায়িত্বশীল তারা অনেকেই বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা মনে করি যত দেরি হবে নির্বাচন হতে, ফ্যাসিবাদী শক্তি এই সরকারকে তত অস্থিতিশীল করার অপচেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা মনে করি ডিসেম্বরেই, তাই তো, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, আইনি ব্যবস্থার সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সাথে যেসব প্রতিষ্ঠানগুলি সম্পৃক্ত সেইগুলোকে সংস্কারের মধ্যে দিয়ে একটি উল্লেখযোগ্য পরিবেশ তৈরি করে ইনশাল্লাহ ডিসেম্বরে নির্বাচন করা হয়তো সম্ভব। যদিও চূড়ান্তভাবে আমাদের দলের হাইকমান্ডই এ ব্যাপারে চূড়ান্ত কথা ভালোভাবে বলতে পারবে। তবে আমি মাঠের কর্মী হিসাবে মনে করি, কেন আমি বিশ্বাস করেন আমরা যখন গ্রামে যাই মানুষ আগেই জিজ্ঞাসা করে ভোট কবে। তার মানে হলো মানুষ 17 বছর ভোট দিতে না পারার যে ক্ষোভ, যে ক্রোধ, তাই তো, তার যে প্রত্যাশা ছিনতাই হয়েছে, তার যে অধিকার ছিনতাই হয়েছে। আপনি দেখেন একটি গণতন্ত্র রাষ্ট্র নির্মাণের প্রশ্নে নির্বাচনী অধিকার ছাড়া কোনো মতেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সম্ভব নয়। আপনি মানুষের নিরাপত্তা, মানুষের কণ্ঠরুদ্ধ করা, মানুষের সংবাদপত্রের স্বাধীনতা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে চেষ্টা, সব কিছুর সাথে আছে কিন্তু মানুষের ভোটের অধিকার। ওইটাকে বাতিল করে ফ্যাসিজম ছাড়া অন্য কোনো পথে আসলে রাষ্ট্র তৈরি হবে না, কোনোদিন হয়নি, পৃথিবীর কোনো ইতিহাসে এটা নেই। মেহেরপুর, আপনি জানেন মেহেরপুর বারংবার, আমার বাবা তো 3বার এমপি ছিলেন, মেহেরপুর বারবার বিএনপি নির্বাচিত হয়েছে। আমি দীর্ঘ সময় মেহেরপুর জেলার বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসাবে মেহেরপুর, মুজিবনগর এবং গাংনীতে সাংগঠনিক সংগ্রাম করেছি, রাজনৈতিক সংগ্রাম করেছি, এবং প্রতিবারই আমরা 2টি আসনেই প্রায় বিজয়ী লাভ করেছি। 2টি আসনেই বিজয়ী লাভ করেছি, 2-1টা ঘটনা বাদ দিয়ে। 15 বছরের কথা আমি বলবো না, তবে আমি নিশ্চিত আল্লাহর ইচ্ছায় দল নির্বাচনে যদি অংশগ্রহণ করে, আমি এই কারণে কথাটা বলছি, বিএনপি কিন্তু বারবার বলেছে একটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হলে কিন্তু নির্বাচন, সেই নির্বাচনে নিশ্চিত আমি মনে করি বিএনপি মেহেরপুরের 2টি আসনেই নির্বাচিত হবে। এ ব্যাপারে আমার কাছ থেকে আমি মনে করি ইনশাল্লাহ বিএনপি এখানে 2টো আসনেই নির্বাচিত হবে। আমি নিশ্চয়ই, এটা তো একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলেছে। দেখেন, আমরাই কিন্তু প্রথম বলেছি, আজ থেকে 2 বছর আগে আমরা 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি। তার মধ্যে আমরা বললাম কি, যে একজন ব্যক্তি 2বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা বললাম কি, আমরা বললাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। আমরা বললাম 2 কক্ষ বিশিষ্ট, তাই তো, ব্যবস্থা কায়েম করতে হবে, যাতে যোগ্য লোকরা, তাই তো, দায়িত্বশীল লোকরা, চিন্তাশীল লোকরা, বুদ্ধিভিত্তিক মানুষ, তাদেরও একটি জায়গা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তৈরি হয়। এটা কিন্তু আমাদের চেয়ারম্যান আজ থেকে 2 বছর আগে সকল গণতান্ত্রিক শক্তির সাথে মত বিনিময় করে ঘোষণা করেছে। আমি তো আশ্চর্য হই যে উনি আগেই বুঝতে পেরেছিলেন যে হাসিনা যেভাবে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে, এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রকৃত অর্থে
সংস্কার না করতে পারলে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না। সংস্কার কিন্তু এটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। বরঞ্চ এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হলো একটি জাতীয় কনভেনশন করে, তাই তো মূল স্পিড, জুলাইয়ের যে স্পিড, ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের যে স্পিড, সেই সংস্কারের প্রশ্নে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত তৈরি করা এবং নির্বাচন দিয়ে সেই ঐক্যমতের ভিত্তিতে এই প্রক্রিয়া চলমান থাকবে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। হচ্ছি না, আমরা কিছু কিছু ব্যাপারে একমত হচ্ছি না, যেমন সংবিধানের প্রশ্নে, সাংবিধানিক প্রশ্নে, তাই তো আরও কিছু কিছু ব্যাপার আছে যেটা এদেশের মানুষের স্পিরিটের সাথে যায় না। মানুষের, আপনি যদি বলেন যে রক্তাক্ত জুলাই হলো প্রথম স্বাধীনতা, না, মানুষ এটা মানবে না। মানুষ মনে করে ৭১ সালে আমরা স্বাধীনতা, আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আওয়ামী লীগ ছিনতাই করেছিল, তাই তো? তাহলে আপনাকে স্বীকার করতে হবে, জুলাইকে যদি ৭১-এর সাথে আপনি মিলাই ফেলেন তাহলে ভুল হবে। অবশ্যই জুলাই হলো সম্প্রতিকালের, শুধু বাংলাদেশের না, পৃথিবীর ইতিহাসে শ্রমজীবী গণতান্ত্রিক ছাত্র জনতার একটি অভূতপূর্ব গণঅভ্যুত্থান, তাই তো? তার উপযুক্ত মর্যাদা সেখানে থাকবে ইনশাআল্লাহ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু কিছু ব্যাপারে বিএনপি জনগণের যে প্রত্যাশা, তাই তো মেঠো মানুষের, এক কথায় আমি বলি বুদ্ধিভিত্তিক মানুষ, নগরকেন্দ্রিক মানুষ অনেক কথা ভাবছে, মাঠের মানুষ, প্রান্তিক মানুষ, তৃণমূলের মানুষ, তাই তো, যারা বাউলের সারি জারি গানের সাথে সম্পৃক্ত, ভাটিয়ালি গানের সাথে সম্পৃক্ত, সেই মানুষের যে প্রত্যাশা, সেই মানুষ সরলভাবে যে জিনিসটা বোঝে, সেই আকাঙ্ক্ষার কথাই কিন্তু বিএনপি বলেছে। এবং সব কিছু চূড়ান্তভাবে সংস্কার করতে হলে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট আসবে, তারা জনগণের মতামতের ভিত্তিতে বাকি সংস্কারের যে কাজগুলি সেগুলি তারা করবে ইনশাআল্লাহ। আমি নিশ্চিতভাবে বলতে চাই যে, এবং অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, বাংলাদেশে এই প্রথম ১৭ বছরের মানুষ, ছেলেরা ভোটার, তার মানে একটি বিশাল তরুণ সমাজ, বিশাল ছাত্র সমাজ আজকে কিন্তু ভোটার, তাই তো? তারেক রহমান সেই তারুণ্যকে সামনে রেখেই কিন্তু তার কর্মসূচি ঘোষণা করেছেন, যে তারুণ্যকে, মেধাবী মানুষকে প্রাধান্য দিয়েই, তাই তো, আজকের প্রগতির দিকে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, দিন বদলের যে রাজনীতি, সেই রাজনীতির ধারায় বিএনপিকে ফিরে আসতে হবে। এবং সেটা কিন্তু চেয়ারম্যান ইতিমধ্যে বারংবার বলেছেন। আপনি দেখেন ২-৩টি কথা উনি বলছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সাথে থাকুন। উনি বলছেন এমনভাবে চলুন যাতে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে, ধানের শীষে ভোট দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার না ভাবে। উনি কর্মীদের ক্ষেত্রে ৫ তারিখের পর, আমরা ১৫ বছর এত জুলুমের শিকার হয়েছি। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী বলেছিল ৫ লক্ষ মানুষ মারা যাবে, এটা তারা বলেছিল। আমি বলবো শুধু চেয়ারম্যান আমাদের তারেক রহমানের নির্দেশের কারণে, বেগম খালেদা জিয়ার নির্দেশের কারণে বাংলাদেশে রক্তপাতহীন, তাই তো, একটি গণঅভ্যুত্থান, হ্যাঁ, রক্তপাত যেটা হয়েছে সেটা হলো ফ্যাসিবাদের পক্ষ থেকে নিরীহ মানুষকে গুলি করে হত্যা। তারপরে আপনি, তার মানে কি, বিএনপি জানতো যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে হলে, তাই তো, প্রতিশোধ পরায়ণ না হয়ে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করলেই কেবলমাত্র জনগণ তার আকাঙ্ক্ষার ক্ষেত্রে নতুন বাংলাদেশ নির্মাণের প্রশ্নে বিএনপির সাথে থাকবে এবং আছে। আমি এই পরিষ্কার বলতে চাই যে আমাদের মূল লড়াইটা হলো আধিপত্যবাদ বিরোধী, ভারতীয় সেবা দাসত্ব বা ভারতীয় শৃঙ্খলাকে ভেঙে, তাই তো, আমরা একটি মানে গণতান্ত্রিক পার্লামেন্ট তৈরি করতে চাই, যার মালিক হবে কিন্তু জনগণ। আমরা এমন একটি পার্লামেন্ট তৈরি করব যার মালিক হবে জনগণ। পার্লামেন্টের যে কাজ সেটা তো আমাকে করতেই হবে, তাই তো, দলের নতুন বাংলাদেশ নির্মাণের প্রশ্নে। আর স্থানীয়ভাবে জনগণের প্রধান সমস্যাগুলি, যদি আমার অঞ্চলের কথাই বলেন,
তাহলে আমি বলবো আমার অঞ্চলে কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে মানুষ কৃষির উপরে নির্ভরশীল এবং বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য জেলার মধ্যে মেহেরপুর হলো এমন একটি জেলা যেখানে সবজি চাষের ক্ষেত্রে কৃষক অনেক বেশি আগায় গেছে। বাট সেই অর্থে সেই কৃষি উপকরণকে সহজলভ্য করা, কৃষিজাত পণ্যকে, তাই তো, সংরক্ষণের জন্য যে কোল্ড স্টোরেজ ব্যবস্থা, তাই তো, সেই ব্যবস্থা, পেঁয়াজ, রসুন, টমেটো, ফল, তাই তো, এটা কিন্তু হয় নাই, 17 বছর কিছুই হয় নাই। আমি মনে করি কৃষকের স্বার্থ মেহেরপুরে যদি আমরা কাজগুলি করতে পারি তাহলে 80% মানুষ উপকৃত হবে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে মেহেরপুরে একটি চেকপোস্ট, তাই তো, একটি বর্ডার পোস্ট দরকার, স্থলবন্দর দরকার, জাতীয় ভারতের সাথে আমাদের বর্ডার একেবারে কাছাকাছি, তাই তো। এবং মেহেরপুরে একটা রেলওয়ে দরকার, তার কারণ হলো মেহেরপুরে একমাত্র ট্রান্সপোর্ট হলো পরিবহন, এর বাইরে কিন্তু এখানে বিমান নেই, কি বলে, এয়ারপোর্ট নেই, এখানে রেলওয়ের ব্যবস্থা নেই। তাহলে রেলওয়ে ব্যবস্থা থাকলে আমরা যদি কার্গো ওয়াগান দিয়ে এই ভেজিটেবল পরিবহন করতে পারতাম ঢাকা পর্যন্ত, তাহলে আজকে ভেজিটেবল এখান থেকে এক ট্রাক নিয়ে গেলে 35,000 টাকা খরচ হয়, যদি ওয়াগানে যেত 3,000 টাকা খরচ হতো। তাহলে মানুষ খুব কম দামে ঢাকাতে বসে এই সবজি কিন্তু পেত। সেক্ষেত্রে 3টি জিনিস আমরা প্রধান করে দেখব: স্থলবন্দর, রেলওয়ে এবং কৃষকের ফসল সংরক্ষণের প্রশ্নে, তাই তো, তাদের সেই কোল্ড স্টোরেজ ব্যবস্থা, আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবস্থা, এটা ব্যাপকভাবে সম্প্রসারণ করা। এইটা হলো আমার এই মুহূর্তে আমার ধারণা হয়। এবং সেই সাথে সাথে আপনি জানেন আমরা 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মেহেরপুরে বিসিক শিল্পনগরী গড়ে তুলছিলাম। সেখানে বিনিয়োগের ব্যাপারে আমরা উৎসাহিত করব যাতে কর্মসংস্থান হয়। আমরা মেহেরপুরে ওই সময় বেগম খালেদা জিয়া মেহেরপুরে প্রথম আলুর কোল্ড স্টোরেজ করেন, আলু, এবং আলু চাষিরা কিন্তু আজকে বীজ বাইরে থেকে সংগ্রহ করতে হতো, সেটা কিন্তু এখন মেহেরপুর থেকেই আলু চাষিরা বীজ সংগ্রহ করতে পারছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মুজিবনগরের নামে এত কান্না শেখ হাসিনার, সেই মুজিবনগরের হাসপাতালটাও করেছেন বেগম খালেদা জিয়া। এবং শুধু তাই না, ওনারা 17 এপ্রিল পালন করতেন, হাজার হাজার মানুষ নিয়ে এসে চেষ্টা করতেন, ওই ব্রিজটাও তৈরি করেছেন বেগম খালেদা জিয়া, তাই তো। আমি বলছি মেহেরপুরে অবকাঠামো উন্নয়নের সমস্ত কাজই আমাদের বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। দেখুন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারা খাইছে, বাস মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু তৈরি করছে বেগম খালেদা জিয়া। আমি এই জন্য বলি যে ইতিহাসকে বিকৃত করে আর যাই হোক জনগণ সেটা গ্রহণ করবে না। আজকে প্রমাণিত সত্য যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, নাকি ইতিহাস থেকে কিন্তু এইগুলি শিক্ষা নিয়ে আমি মনে করি মেহেরপুরের মানুষের কল্যাণ এবং জাতীয় রাজনীতির প্রশ্নে যে ভূমিকা রাখার দরকার, যারাই নির্বাচিত হোক না কেন তারাই সেই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। অত্যন্ত ভালো কথা বলেছেন, সেটা হলো এই মাদক মেহেরপুরের আজকে অভিশাপ হয়ে গেছে। গত 17 বছরে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা মাদক চোরা কারবারের সাথে জড়িত ছিল। আমি একেবারে নাম উল্লেখ করে বলতে চাই, পেপার পত্রিকায় এসছে। এবং হঠাৎ করে আমরা দেখলাম এই যে ক্যাসিনো জুয়া, তাই তো, এটা কিন্তু প্রথম এই দদুল সাহেবের স্ত্রী মুনারেসা বেগম, আমি তো মুনারেসা বেগম রানী, মুনারেসা রানী, উনার তত্ত্বাবধানে মেহেরপুরে প্রথম ক্যাসিনো যে জুয়া, সেই জুয়ার দারুণভাবে ছড়াই গেল। তাতে হলো কি, এটি বিশাল অংশের মানুষ গরিব হয়ে যাচ্ছে আর কতিপয় মানুষ বড়লোক হচ্ছে, এবং এই টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেন হেডকোয়ার্টার যেহেতু তাদের রাশিয়াতে, কেমন, আমরা নিশ্চিতভাবে বলতে চাই জিরো টলারেন্স এই ব্যাপারে। বিএনপির কে ভোট দিলে বিএনপি মাদক এবং এই প্রশ্নে জিরো টলারেন্স, এখানে কোনো মতেই কাউকে ছাড় দেয়া হবে না। আপনি দেখেন, আমরা 5 বছর ক্ষমতায় ছিলাম, মেহেরপুরে কখনো হাউজি জুয়া যাত্রার নামে অস্থির ওই যে কি বলে মেলা, বৈশাখী মেলার নামে, অন্যান্য মেলার নামে কিন্তু আমরা হতে দিইনি, তাই তো। আজকে দেখেন মেলা বিরোধী লড়াই কিন্তু শুরু হয়েছে, স্টেডিয়ামে বলে মেলা হবে, আমরা বলেছি না, হবে না। তার কারণ মেহেরপুরে কৃষকের ছেলে, কৃষকের সন্তান,
চাষির পয়সা, তাই তো জুয়ার নাম করে। তার মানে কি আমরা এইটার ব্যাপারে বিরোধিতা করছি। আর ক্যাসিনো তো লক্ষ লক্ষ কোটি টাকার একটি ব্যাপার। আমরা নিশ্চিত মনে করি আমাদের সরকার আসলে এই মাদক এবং এই ক্যাসিনোর প্রশ্নে একটি দারুণ জিরো টলারেন্স দেখাবে। অবশ্যই অবশ্যই শেখ হাসিনা যেভাবে প্রতিষ্ঠানগুলিকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গেছে, আমি মনে করি আমার সম্মানিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে একটি টার্নিং পয়েন্টই হবে। আমি বলছি জনগণের রাষ্ট্র, আসলে গণতন্ত্রকে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দিতে হবে। রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দেওয়ার অন্যতম শর্ত হলো একেবারে নিরপেক্ষ নির্ভেজাল নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে। কে কিংস পার্টি হলো এটা প্রধান নয়, আমার কথা হলো নিরপেক্ষ নির্বাচন আসুক, সব দলই আসুক। নতুন দল করছে যারা করুক, বিএনপি সব দলকে ওয়েলকাম করছে, স্বাগতম জানাইছে। লক্ষ্য একটাই, ভাই আমার নির্বাচনে আসো, মানুষের কাছে যাও, মানুষ ভোট দিলে ক্ষমতায় যাও, দেশ শাসন করো। কথা পরিষ্কার, একেবারে স্পষ্ট। না, এনসিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সংগঠন। তারা ছোট কি বড় এটা বড় কথা না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের একটি ভালো ভূমিকা, অগ্রগামী ভূমিকা ছিল, তাই তো? সেই ছাত্ররাই তো আমার ভাই, সেই ছাত্ররাই তো কৃষকের সন্তান, সেই ছাত্ররাই তো শ্রমিকের সন্তান, সেই ছাত্ররাই তো মধ্যবিত্ত মানুষের সন্তান। আরে বড় লোকের ছেলেরা তো আমেরিকাই পড়ে। হাসিনার আমলে সব লুটেরাদের ছেলেরা চলে গেছে আমেরিকা, কানাডা। কথা বোঝেন? সেই শ্রমজীবী মানুষের সন্তানরা রক্ত দিছে, সেই শ্রমজীবী মানুষের বেশ অনেক সন্তানরা এই দলের সাথে আছে, তাই তো? তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তাদের প্রতি আমাদের ভালোবাসা। তারা অবাধ সুন্দর রাজনৈতিক পরিবেশে তাদের সাংগঠনিক কাজ করবে এবং আমার ধারণা হয় নির্বাচনেও তারা অংশগ্রহণ করবে। মানুষ ঠিক করবে কাদের এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া উচিত। ভোটারদের প্রতি আমার সর্বশেষ বক্তব্য যে দেখুন, আমার বিরুদ্ধে কিন্তু ছোটখাটো অপপ্রচার ছিল। অনেকে বললো যে দদুল সাহেব আমাদের কি মন্ত্রী ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী। তো আমাকে যারা ভয় করে, আমাকে মানে বিএনপিকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা প্রথম লোক টার্গেট করছিল আমাকে, যে মাসুদ অরুণ বর্ডারে টাকা পয়সা নিয়ে দদুল সাহেবকে পার করে দিলেন, কিন্তু দদুল সাহেব ধরা পড়ল। এইভাবে আমার বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তি না কিন্তু বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা, বিএনপিকে যারা ভয় পায়, যেহেতু বিএনপি জনগণের সংগঠন, তাহলে বিএনপির একজন প্রধান কর্মী হিসাবে তারা প্রথম আমার বিরুদ্ধে অপপ্রচারটা শুরু করে, তাই তো? কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হলো যে আসলে এই অপপ্রচারের সাথে জনগণ নেই এবং অপপ্রচারই পরিশেষে কিন্তু প্রমাণিত হয়েছে। যাই হোক, আমি মেহেরপুরবাসীকে বলতে চাই, আগামী নির্বাচন তাদের জন্য খুব কাঙ্ক্ষিত। অনেক দিন প্রত্যাশা করেছে। আমার অনেক কর্মী মারা গেছে, আপনি জানেন 27 জন নেতাকর্মী আমার ক্রস ফায়ারে নিহত হয়েছে মেহেরপুরে। আমার 4800 নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, গর্ভবতী মহিলা সহ 102 জন মহিলা ভ্রাম্যমাণ আদালতে 6 মাস থেকে 2 বছর জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমি বলি মেহেরপুরের সেই প্রিয় মেহেরপুরবাসী আগামী নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেহেরপুরের দায়িত্বভার নিশ্চয় তুলে দেবে। মেহেরপুরের দায়িত্ব, আমি বলি বিএনপির প্রতি তাদের ভালোবাসা আছে, কিন্তু এই ব্যাপারে তারা অবশ্যই বিচক্ষণতার পরিচয় দেবে, কোনো অপপ্রচারে তারা কান দেবে না। তার কারণ মেহেরপুরবাসীর সাথে আমার বাবা ছিলেন, আমি ছিলাম, আমার দল, সংগ্রাম আন্দোলন, রাজপথ সবাই জানে কেমন। অনেক রক্তক্ষরণের পর আমার অনেক নেতা মারা গেছেন, তারা কিন্তু ভাবতেন আল্লাহ আর কয়টা দিন বাঁচাই রাখো যাতে শেখ হাসিনার আমরা বিদায় দেখতে পারি। কিন্তু অনেক দায়িত্বশীল নেতা আল্লাহর ডাকে, রাবুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। ইনশাল্লাহ দিন আসলে আমরা সব কিছু বিবেচনা করে মানুষ যদি সে দায়িত্ব আমাদের হাতে দেয়, আমরা মেহেরপুরকে একটি নতুন মেহেরপুর হিসাবে, নতুন বাংলাদেশ গড়ার সাথে মেহেরপুরকেও একটি নতুন ধারায় আমরা প্রবাহিত করব, পরিচালিত করব। ধন্যবাদ কালবেলাকে। এবং সেই সাথে আমি পরিশেষে
কালবেলার পাঠক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় মেহেরপুরবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক।